বৃষ্টি তুমি কোথায়? ও ফোনে বলছে। হ্যাঁ, আমি তখন সাইড থেকে শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল যে এভাবে ঠকাইলো। চলুন আজকে আমার সঙ্গে কে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা বলবেন? আমার নাম রিপকা আক্তার বৃষ্টি। রিপকা? জি। রিপকা মানে কি? আই ডোন্ট নো, এটা কোরআন শরীফ থেকে আমার নানু আমার নাম রেখেছে। রিপকা, ওকে। ওর নাম হচ্ছে রিপকা আক্তার বৃষ্টি। আমরা বৃষ্টি বলেই আপনাকে সম্বোধন করছি। আচ্ছা, বৃষ্টি হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়? হ্যাঁ, অলরেডি 10 পর্ব শোনা হয়ে গেছে। আচ্ছা, 10 পর্ব শোনা হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমরা 50 পর্বে পা দিচ্ছি। যেহেতু আপনি হ্যালো 8920 শোনেন, আপনি জানেন যে হ্যালো 8920 কিছু নিয়ম রয়েছে। আমরা প্রথমে আমাদের গেস্ট সম্পর্কে যারা শ্রোতা রয়েছেন তাদেরকে একটু ধারণা দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনার বয়স, আপনার অন এভারেজ বয়সটা যদি একটু বলতেন। আমার এখন 18 বছর। বৃষ্টি আমাদের এখানে রয়েছে স্টুডিওতে, এবং বৃষ্টির বয়স হচ্ছে 18 বছর। ঢাকায় কোথায় থাকেন আপনি? আমি ঢাকায় বর্তমানে মহাখালীতে আছি। মহাখালীতে থাকে বৃষ্টি, বয়স হচ্ছে 18 বছর। এমনিতেই জন্মস্থান? জন্মস্থান নোয়াখালী। নোয়াখালীতে জন্মস্থান। নোয়াখালী ভাষা পারেন আপনি? হ্যাঁ, পারি। ওকে, আপনার জন্মস্থান নোয়াখালী, এটা একটু নোয়াখালী ভাষায় বলেন তো। আঙ্গবাড়ি নোয়াখালী। আঙ্গবাড়ি নোয়াখালী, ওকে। ওর কাছ থেকে সুযোগ হলে আমরা নোয়াখালীর ভাষা আজকে শিখে রাখবো, কিন্তু সেটা আসলে মূল কথা না। মূল কথা হচ্ছে আপনি যদি নোয়াখালীর ভাষা মাঝে মাঝে বলেন, আমার মনে হয় নোয়াখালীর শ্রোতা যারা রয়েছে এখানে তারা অনেক বেশি খুশি হবে। আপনি চাইলে নোয়াখালীর ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যাচ্ছি বৃষ্টির জীবনের গল্পে। বৃষ্টির বয়স 18 বছর, সে বর্তমানে থাকছে মহাখালীতে, কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছেলেবেলা থেকে শুরু করতে চাই। আমার যখন 2 বছর বয়স, আমার বাবা মা তখন সেপারেট হয়ে যায়। আমার মা তখন প্রেগনেন্ট থাকে। তো আমার বাবা করে কি, আমার মাকে ফেলে উনি অ্যাকচুয়ালি আগে একটা বিয়ে করে, ওই ওয়াইফটাকেই আবার গ্রহণ করে। তো আমার মা এটা জানতে পেরে বাবার সংসারে আর ফিরে যায় না। আচ্ছা আচ্ছা। চট্টগ্রামে আমার বাবা সেটেল, যেহেতু বাড়ি নোয়াখালী, তবে আমার বাবার বাড়ি গাড়ি সব চট্টগ্রামেই। তো যেহেতু আমার মা জানতে পারে যে উনি বিয়ে করেছে, তখন আমার মা এই ছোট্ট বৃষ্টিকে কোলে নিয়ে যায় চট্টগ্রামে। গিয়ে দেখে সত্যি আমার বাবা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সম্পূর্ণভাবে দেখতে পেলেন যে জীবনের গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন। ফুল সজ্জা, যেহেতু এটা কোনো স্ত্রী সহ্য করতে পারে না, আমার মায়ের চোখ দিয়ে জল নেমে পড়ে। পরে আমার বাবা বলে যে তুমি যেও না পারুল, আমি তোমাকে রাখতে চাই, আমার এই বৃষ্টিকে আমার কাছেই রাখতে চাই, তোমার যে গর্ভের সন্তান ওকেও রাখতে চাই। এখন আমার মা বলেছে না, আমি সতীনের ঘর করব না, যেহেতু আমি সতীনের উপর আসিনি। আমার মা ফিরে যায় নানা নানুর কাছে। পরে নানা নানু কেস করে ফেলে। কেস করার পর আমার বাবা ওখানে, উনিও আমাদের নামে কেস করে। আর আমার প্রায় 2 বছর যখন, এর কয়েক মাস পরে আমার ভাই হয়। ভাই হয়ে যাওয়ার পরে আমার মা বলে যে আমার ভাইটাকে আমার বাবার কাছে দিয়ে দিতে, যে আমি এই ছেলে রাখবো না। নানা নানু বলে যে না থাক, আমরা যেহেতু বৃষ্টিকে বড় করতে পারবো, ওকে কেন পারবো না। আর ওই পাষণ্ডর কাছে আমি দিব না, যেহেতু পাষণ্ডটা স্ত্রীর প্রলোভনে পড়ে তোর ছেলেকে মেরে ফেলবে, এ ধরনের কিছু একটা বলেছিল। তো বুঝতাম যে সবার বাবা আছে, আমার বাবা কেন নেই। খুব কান্নাকাটি করতাম যে মা বাবা কই। তো আমার একটা বড় খালু ছিল, ওনাকে বাবা বলে ডাকতাম। আব্বু আব্বু, উনি খুব আদর করতো আমাকে। উনি আমাকে বলেছিল যে উনি আমার বাবা। আর এটা কেন বলতো, যাতে আমি কষ্ট না পাই, যাতে না কাঁদি। পরে একদিন আমি যখন খুব ছোট, 4 বছর হয়ে যায়, মা উঠানে দাঁড়িয়ে আছে, ঝাড়ু দিচ্ছে। এখন আমি আমার মাকে বলতেছি, মা চারিদিকে দেখতেছি সবার বাবা, খুব হই হুল্লো, ঈদের টাইম, মানে বাবা এসেছে জামা কাপড় নিয়ে, বাট আমার বাবা কই, আমার বাবা আসেনি কেন। মাকে জিজ্ঞেস করছি, মা আমাকে ধরে খুব চিৎকার, কান্নাকাটি, কি ব্যাপার মা কাঁদতেছে কেন। অবাক হয়ে তাকিয়েছিলাম, কেন মা কাঁদতেছে এটা বুঝতেই পারছি না। মা কেন, মাকে কিছু জিজ্ঞেস করবো যে ওই প্রশ্ন বলার সে জ্ঞানটা আমার ছিল না। কত বছর বয়স এটা আপনার? এটা 4 বছর বয়স। 4 বছর বয়সে। যখন আমার 5 বছর বয়স, তখন আমার মা আমাকে একদিন কোর্টে নিয়ে যায়। কোর্টে? হ্যাঁ, তখন আমি জানতে পারি যে আমার বাবা মা সেপারেট। আচ্ছা, ঠিক আছে। পরে যখন আমরা কোর্টে যাই, গিয়ে দেখি বারান্দায়, আমি তো ছোট, এত পরিমাণ দুষ্টামি করতাম, মা খুব মারতো আমাকে, খুব আদরও করতো, মারতো প্রচুর। এখন আমি কি করেছি, চুরি করে বারান্দায় চলে যাই কোর্টে, গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে, অবিকল আমার মতো চেহারা। এখন আমি দেখে, আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়েছি লোকটার দিকে। মা বলতেছে, বৃষ্টি তুই এখানে কি করিস। মাকে বলছি যে মা এই লোকটা কে। মা বলতেছে
কে জানিস? আমি বলতেছি কে? বলতেছি উনি তোর বাবা। আমি তো খুশিতে আত্মহারা যে বাবার কাছে যাব, এত বছর পর, 5টা বছর পর বাবার ছোঁয়া নিব। আমি দৌড়ে যাওয়ার চেষ্টা করি, বাট মা আমার হাতটা ধরে ফেলে যে না, লোকটা তোমাকে নিয়ে যাবে, আম্মুর কাছে আর কখনো আসতে দেবে না, তুমি কাকে মা বলে ডাকবা। তখন মায়ের আঁচলের তলে লুকিয়ে যায়, না লোকটা ভালো না, ও আমাকে নিয়ে যাবে, এটা বুঝতে পারি। তো কেসে যথারীতি কেস চললো, আমরা জিতলাম। মার কাবিনামার টাকাটা উনি দিয়ে দিল, 1,80,000 টাকা। তো দিয়ে দেওয়ার পর এমন একটা কমিটমেন্ট হয়েছিল যে ওনার ছেলে মেয়ে যখন 18 বছর হবে তখন উনি নিতে পারবে, এর আগে না। আমার মা আমাকে পড়াশোনার চেষ্টা করছে, যে নানা নানু বলছে ওকে পড়াশোনা করো। আমি তখন খুব ছোট, তো এই ছোট বয়সে একদিন হঠাৎ কি হয়, ওনারা খুব টেনশনে থাকতো যে আমি কখনো হারিয়ে যাই কিনা, বা আমাকে ওই লোকটা নিয়ে যায় কিনা, আমার বাবা। আর আমার বাবার কথা শোনা মাত্রই ওরা সবাই ফায়ার। বাবাকে কেউই দেখতে পারে না, যেহেতু আমার মায়ের সাথে এরকম একটা সিনক্রেট করেছে। যখন কোর্টের এই ভেজালটা শেষ হয়, তো একদিন আমি হারিয়ে যাই চুরি করে। খালার যে বাসাটা ওটা পাশেই ছিল, চুরি করে ওখানে যাই। যাওয়ার পর আমি রাস্তায় হারিয়ে যাই। এখন মাইকিং বের হয়েছে যে বৃষ্টি হারিয়ে গেছে, কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন প্লিজ এনে দিবেন। এখন আমার সামনে দিয়ে রিক্সাটা যাচ্ছে, আমি তো মানে কাঁদতেছি, আর আম্মু কই বলে কাঁদতেছি, কিন্তু বুঝছি না যে আমার কথাই বলতেছে। এখন মানে আমি খুব কাঁদতেছি। এখন একটা লোক বলতেছে, কি ব্যাপার মা, কাঁদছো কেন? আমি বলছি যে আমার মা নেই, আমার মা কই, কাঁদতেছি। তো লোকটা আরেকটা লোককে দেখালো যে মেয়েটা কে, দেখেন তো। এখন ওই লোকটা বলতেছে, আরে তোর জন্য মাইকিং হচ্ছে, তুই এখানে কি করিস? উনি আবার পরিচিত আমার খালার বাড়িরই। তো উনি আমাকে কোলে করে নিয়ে যায়। মা তখন অজ্ঞান হয়ে যায়। দেখার পর আপনাকে না, মা অজ্ঞান হয়ে যায়, উনি ভাবে যে আমার বাবা আমাকে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার মা খানিকক্ষণ অজ্ঞান থাকুক। এই পর্যায়ে আমরা আমাদের শ্রোতাদেরকে একটু বলে দিই যে আজকে বৃষ্টি রয়েছে আমাদের স্টুডিওতে। ও বুঝতেই পাচ্ছেন যে 18 বছর বয়সী বৃষ্টি। আমরা আসলে যে বয়সটাকে প্রাতিষ্ঠানিকভাবে ধরে নিই যে বিয়ের বয়স, দাঁড়াও মেয়েদের বোধহয় 20 বছর না? মেয়েদের 20 না 18? 18 ধরে 20, আমরা যদি ভুল না করে থাকি। তার মানে একেবারে ইনিশিয়াল স্টেজে যে বয়সে একটা মেয়েকে মেয়ে মনে করা যাবে রাষ্ট্রীয়ভাবে, সেই বয়স বুঝতেই পাচ্ছেন। সেই তুলনায় আজকে যারা হ্যালো 8920 শুনছেন, আমরা বলতে পারি অনেক ম্যাচিউর লিসনারও এখানে রয়েছেন, এবং একই সাথে অনেক কিশোর, ওর চেয়েও বয়সে কম, এরকম অনেক লিসনারও রয়েছেন। কিন্তু হ্যালো 8920-তে সবাইকে আমরা আপনি বলে সম্বোধন করি, কারণ আমাদের হ্যালো 8920-র গেস্ট যিনি থাকবেন তাকে শুধুমাত্র আমরা বয়সের ভারে বিচার করি না। হ্যালো 8920-তে যিনি থাকুন না কেন গেস্ট, তাকে আমরা আসলে অনারের দিক থেকে সবসময় আপনি বলে সম্বোধন করি। সেই অর্থে বৃষ্টি আজকে আমার কাছে আপনি, যদিও আমার বয়সে অনেক ছোট। আমরা আপনাকে বলছি যেটা হচ্ছে যে বৃষ্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগে বলেছি, facebook.com/hello8920। আমি বলছি আবারও, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বৃষ্টি, যেখানে বলছিলেন যে আপনার মা ফেইন্ট হয়ে গিয়েছিল, তারপর? পরে আমি বাড়িতে যাই, আমার যে খালুটাকে আব্বু বলে ডাকতাম উনি আমাকে কোলে করে নিয়ে যায়। গিয়ে দেখি মা অজ্ঞান, খুব ভয় পেয়ে যাই। মা তো জ্ঞান ফিরে আসলে আমাকে মায়ের দিয়ে। বয়স কত তখন সেই সময়ে? কার? আমার 5 বছর। 5 বছর বয়স। স্কুলে যান না সেই সময়? না, ওই সময় স্কুলে ভর্তি হয়নি। আর বাসায় তখন সরে পড়াতো, পড়া দেখলে জ্বর উঠে যেত। পড়া দেখলে লুকিয়ে বাথরুমে লুকিয়ে যেতাম, গাছের পিছনে লুকিয়ে যেতাম। এর জন্য মা একদিন দৌড়ে দিয়ে বেঁধে খুব মাইর। পড়া দেখলে জ্বর উঠে যেত। যাই হোক, পড়াশোনা করতাম তখনই, সরে ক খ এগুলো শিখতাম বাসায়। পরে মা জ্ঞান ফিরে আসলো, মা আমাকে ধরে খুব কান্না, যেটা ভেবেছিলাম যে খুব মাইর দিবে, আসলে মাইরটা দেওয়া হলো না। উনি আমাকে খুব কান্না করছিল, আর তখন আমি বুঝতে পারি মা আসলে আমাকে খুব ভালোবাসে। যাক, আমাকে যখন দেখেছে আমি গ্রামে, আমার খুব দুষ্টুমি, আমি কথা শুনছি না, পড়াশোনা করতে চাচ্ছি না, আমার মা মানে খুব আপসেট হয়ে পড়ে, আমাকে নিয়ে খুব টেনশন যে এই মেয়েটাকে আমি কিভাবে কি করব। আমার ভাইটা তখনও ছোট। আমি এ ধরনের নানা রকম দুষ্টুমি করতাম, কি এই যে ধরেন ছোট হাঁসের বাচ্চা এগুলোর শামুক খায়, তো আমি শামুক দেখলে যেখানেই শামুক দেখতাম পানি জাতীয় কিছুতে আমি লাফিয়ে পড়তাম। একদিন পুকুরে লাফিয়ে পড়ি আর আমি ডুবে যাই। মা তো দেখে চিৎকার দিয়ে আমাকে উঠায়। দুষ্টু শিরোমণি যেটা। হ্যাঁ, প্রচুর দুষ্ট ছিলাম, গাছে ওঠার চেষ্টা করতাম ও তখন থেকেই, কিন্তু পারতাম না, পড়ে যেতাম। আচ্ছা যাই হোক, পরে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আমার মা। ও বললো যে তুমি ঢাকায় চলে যাও। খুব কাঁদছিলাম, ঢাকায় আসবো না, ঢাকায় গেলে পড়তে হবে। তো আমাকে এই মহাখালীতেই আমার আন্টি, বড় আন্টির বাসায়, যাকে আমি আব্বু বলে ডাকতাম, ওনাদের বাসায়। হ্যাঁ, বড় খালু, ওনাদের বাসায় আসি। আসার পর
যাক আমাকে স্কুলে ভর্তি করানো হলো ক্লাস 2-তে, জি। শিশু কানন কিন্ডারগার্টেনে, এটা হচ্ছে মহাখালীতে। ডিরেক্ট ক্লাস 2 তে? জি, ওকে। যেহেতু আমাকে বাসায় সব শেখানো হয়েছে, তো স্কুলে পড়াশোনা করি, এরকম করতে থাকি। মায়ের সাথে তেমন যোগাযোগ হতো না, কারণ ফোন তখন এত সচরাচর ছিল না, তো মায়ের জন্য খুব কান্নাকাটি করতাম। এরকম করতে করতে ক্লাস 4 এর একটা মজার ঘটনা বলি। জি। সজল নামে একটা ছেলে ছিল, ও আমাকে মনে হয় লাইক করতো। পরে মা একবার ঢাকায় আসি ঈদে, মাকে বলি যে মা, এই ছেলেটা না আমাকে আই লাভ ইউ বলে। মা বলতেছে আই লাভ ইউ বলে, এটা মা ভালো কথা না এটা। আচ্ছা দাঁড়ান, ওর বয়স কত? সজলের বয়স কত ছিল সেই সময়? সজল আমার ক্লাসমেট। ক্লাস 4 এ থাকা অবস্থা আই লাভ ইউ? হ্যাঁ, এখন আই লাভ ইউ কি আমি বুঝি না। কোন যুগে আমরা বসবাস করছি আমার চিন্তা করতে ইচ্ছে করছে। আমরা মাঝে মাঝে এরকম শুনি ফেসবুকে লিখে ডিজিটাল যুগের পোলাপাইন। যাই হোক, ভবিষ্যতে আমরা খুব বেশি অবাক হব না, দেখা যাবে যে হয়তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরই বলছে আই লাভ ইউ। মা বাবা ডাক বলে গিয়েছে ছেলে মেয়ে, হোয়াট এভার ইট ইজ। ওকে, ক্লাস 4 এ থাকা অবস্থায় আপনাকে এরকম বললো এবং আপনি আপনার মাকে গিয়ে বললেন হ্যাঁ, যে? মাকে বললাম, পরে মিসকেও বললাম যে মিস, এই ছেলেটা আমাকে রাস্তায় ডিস্টার্ব করে। রাস্তায় ডিস্টার্ব হ্যাঁ, করতো? এই চকলেট নাও, আইসক্রিম নাও, নানা ধরনের কথা বলতো, আমি নিতাম না, আমি কাঁদতাম। তো এখন সজল একদিন কি করে, মিস যে ডায়েরিটা লিখে দেয়, তো ওটা একদিন সজল কি করে একটা চিঠি ঢুকিয়ে দেয়, আমি দেখি না। সজল চিঠিও দিয়ে দিল? হ্যাঁ, আমি বাসায় গিয়ে পড়তে বসি, আমার আপুর কাছে পড়তাম, খালাতো বোন, পড়তে বসে গিয়ে দেখি চিঠি। হ্যাঁ, আপু দেখলে তো মাইর দিবে, কি করবো চিঠিটাকে পড়তেছি। বৃষ্টি, তুমি খুব সুইট, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার চোখগুলা বেশি সুন্দর, তোমার কণ্ঠটা আরো সুন্দর। এখন আমি তো পড়ে হাসতেছি, কিরে এই পুস্কি পোলাবার এটা কি লিখলো। পরে এক পুস্কি আরেক পুস্কিরে পুস্কি পোলাপান বলছে। ওকে, পরে শেষে দিয়ে লিখলো আই লাভ ইউ, প্লিজ তুমি আমাকে কিছু বলো প্লিজ শব্দটাও লিখেছিল। যেহেতু আমি তখন আই লাভ ইউ শব্দটা খুব কম বুঝি, তবে বুঝি ভালোবাসাবাসি কিছু একটা। তো এখন আমি বারান্দায় গিয়ে ফুলের টবের নিচে চিঠিটাকে লুকিয়ে ফেলি, যে না আন্টি পানি দেওয়ার সময় যদি দেখে ফেলে, না ছিঁড়ে ফেলে দিই। পরের দিন গিয়ে সজল কি কিছুই বলি নেই, মিসকে বলে দিয়েছি, মিস ও আমাকে একটা চিঠি দিয়েছে। মিস ওকে খুব মায়ের ওপর ওষুধ নাই। হ্যাঁ, ওকে মায়ের দেওয়ার পর ও আর আমার সাথে কখনোই কোনো প্রকারই কথা বলে নাই। ওকে, ওর সাথে আমি ক্লাস 5 পর্যন্ত ছিলাম। পরে আমি টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হই, ওয়ারলেস গেট। ওখানে ভর্তি হওয়ার পর ক্লাস 6 এ ভর্তি হই। যেহেতু নতুন নতুন একটা জায়গায় ফ্রেন্ডশিপ করতে একটু সময় লেগেছে, কয়েকটা মেয়ের সাথে আমার না friendship আপনি হয়। যে আপনার মার কাছে এসে বললেন যে মা এরকম একজনকে আমাকে আই লাভ ইউ বলে, হ্যাঁ, আপনার মা বললো আই লাভ ইউ শব্দটা ভালো না, ভালো না, এটা তোমার ক্ষতি হবে। হ্যাঁ, তোমাকে কেউ ধোকা দিবে, তুমি এটা বুঝো না, আব্বু আম্মুর সাথে যা করেছো এরকম করবে। এটা ছোটবেলা থেকেই আমাকে মা বলতো যে কেউ কিছু দিলে নিবা না, এটা ভালো না। ওকে, নোট অন দ্যাট পয়েন্ট। আমার মনে হয় এটা সবারই মনে রাখা উচিত। ক্লাস 4 এর একটা বাচ্চা তার মাকে এসে বলছে মা আমাকে কেউ একজন আই লাভ ইউ বলে, এবং মা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার বাচ্চাটাকে শেখাচ্ছে আই লাভ ইউ শব্দটা ভালো না, তুমি দেখোনি তোমার বাবার সাথে আমার যেরকম হয়ে গেল এরকম তোমার জীবনেও হবে, সুতরাং আই লাভ ইউ শব্দটা ভালো না। চমৎকার লাগলো আমার কাছে এই পর্যায়ে। আমি ভালো না মন্দ সেই জাজমেন্টের জায়গাটাতে যাবো না, কি লেসন দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অদ্ভুত একটা ফিলিংস। ওকে, তারপর আপনি টিএনটি স্কুলের কথা বলছিলেন। জি, টিএনটি স্কুলে ভর্তি হওয়ার পর কয়েকটা ফ্রেন্ড হলো আমার, ওরা ল্যাপটপ বিষয়ে খুব এক্সপিরিয়েন্স ওদের, বাট আমি এই জিনিসটা বুঝতাম কিন্তু ওইভাবে নিতাম না। তো আমার একটা ফ্রেন্ড ছিল মৌসুমী, একটা ছেলের সাথে লাভ করতো, আমাকে বলতো দেখ লাভে কিন্তু অনেক কিছু আছে। যখন আমি 6 এ পড়ি, কিরকম অনেক কিছু আছে, দেখ আমার লাভারটা আমাকে কিস করে, আমার কেমন জানি লাগে। এগুলো বলতো আপনাদের সাথে? হ্যাঁ, এখন আমি বলতেছি ছি এসব কেন বলিস, এগুলা ভালো নাই, ছেলেটা তোকে ঠকাবে, ছেলেটার ভাবগতি আমার কাছে ভালো লাগে। ক্লাসমেট ছিল ওর? হ্যাঁ, তো সত্যি 5-6 মাস ছেলেটার রিলেশন করে ওকে ঠকালো মানে ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশন, আর ছেলেটা ড্রিঙ্কিং জাতীয় কিছু একটা করতো, ওর থেকে জানতে পেরেছি মৌসুমী। তো আমি বলেছি দেখেছিস আসলেই ছেলেরা এরকমই। হ্যাঁ, ছেলেরা এরকমই, ছেলেরা ঠকায়, আমার বাবার মতো সবাই। ওদেরকে আমি আমার এই ঘটনাগুলো শেয়ার করতাম, যেহেতু ওদের বাবা আসতো, আমার বাবা কখনোই স্কুলে যেত না, তো ওরা স্বাভাবিক কোশ্চেন করতেই পারে যে বৃষ্টি তোর বাবা কই। তখন খুব দুঃখ লাগতো, কাঁদতাম, বলতাম যে আমার বাবা নেই, আর জিজ্ঞেস করতো কিভাবে নেই, তো বলতাম। যাই হোক, পরে এরকম আমার ছেলেবেলার জীবনগুলো এইভাবে কাটছিল, পড়াশোনা করছি, খুব ভালোভাবেই দিন যাচ্ছে। ক্লাস 7 এ উঠি, ওই ফ্রেন্ডের সাথে খুব ভালোভাবেই দিন যাচ্ছে। এভাবে যেতে 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 ক্লাস 8 এ উঠি। উঠার পর বাবার সাথে যোগাযোগ করি, বাবা আমি বৃষ্টি বলছি। বাবা বলছে সরি, কোন বৃষ্টি তুমি? আমি বৃষ্টি বলে কাউকে চিনি না। আমি কেঁদে উঠি যে বাবা আমি তোমার বৃষ্টি, তুমি আমাকে চিনো না? বলতেছে না, আমি তো তোমাকে চিনি না।
আমি সেলিম সাহেব, আমি আলমগীর সাহেব না। আমি বলতেছি আপনি কি আলমগীর সাহেব না? বলতেছেন না। তো আমি বলতেছি আপনি স্বীকার করেন বা না করেন আমি আপনারই জন্মের, জন্ম দিলেই কি দায়িত্ব শেষ? বলতেছে প্লিজ, ছোট মুখে আমি বড় কথা শুনতে চাই না, তুমি তোমার জায়গায় থাকো, এটা বলে আমার ফোনটা কেটে দেয়। তো অনেক চেষ্টা করার পর বাবার সাথে যোগাযোগ হয়। বাবা আমাকে বলে যে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, পড়াশোনা করাবো। যাক, একটা স্বস্তি পেলাম যে বাবার পরিচয়টা পাবো। বাবা আমাকে বলে তুমি 8 পাশ করে টিসি নিয়ে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাব। পরে আমি যখন টিসিটা নিই, উনি কেন জানি আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। একদিন আমি শুনি যে আমার মা, সৎ মাটা পাশ থেকে বলতেছে যে বুড়ো বয়সে কি ভীমরতি ধরছে, কার সাথে কথা বলো। আমার বাবা তো তখন অফ, আমার বাবা ফোনটা কেটে দিল। আমি তখন কেঁদে ফেলি যে বাবার মেয়েকে নিয়ে ধরনের একটা কমেন্টস করলো উনি। যাই হোক, আমার বাবার পরবর্তীতে আমার সাথে কথা বলতে চাইতো না। কেন কথা বলতে চান না? তোমার সৎ মা তোমাকে মেনে নেবে না, আর আমাকে তো নাই, আমাকে টর্চার করবে মানসিক। না, আপনি কেন আপনার মাকে বাদ দিয়ে আপনি বাবার কাছে যেতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি মাই বলেছিল যে বাবার অধিকারটা আদায় করো, ওকে, তোমার সময় এসেছে, তুমি বড় হয়েছো, মেয়ে মানুষ কতদিন আর মায়ের কাছে থাকবা, বাবার কাছে যাওয়ার চেষ্টা করো, মাঝে মাঝে মায়ের কাছে এসো, সমস্যা নেই। বাবার, আপনার ছোট ভাইকে উনি রেখেছিলেন নিজে? হ্যাঁ, ছোট ভাইটা তো তখন ছোটই। আর ওর একটা সমস্যা কি, ও যখন, আরেকটা কথা বলতে চাই কি রে ভাইয়া, ও যখন প্রেগনেন্ট ছিল তখন তো আমার মা শকটা পায় বাবা থেকে, তখন এটা ওর ব্রেনে আঘাত করে। ও, আর এটার জন্য ডাক্তার বলেছে যে ওর পড়াশোনা মনে থাকে না। আমি আর মা খুবই চেষ্টা করেছি, বাট কিছুতেই ওর পড়াশোনাটা করাতে পারলাম না, ওর মনেই থাকে না। কত বছর বয়স এখন ওর? আপনার চেয়ে কত বছরের গ্যাপ? 2 বছরের ছোট আমার। তার মানে ওর এখন 16 চলছে? হ্যাঁ। এবং কোনো পড়াশোনা করেনি? না। ওকে, ঠিক আছে, আপনার গল্পে আমরা যাই। আপনি বাবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছিলেন এবং যেটা বলছিলেন যে বাবা এক পর্যায়ে সেটা গ্রহণ করছে না। আর আমি তখন এক পর্যায়ে দেশে চলে যাই। আচ্ছা। মায়ের কাছে মা বলল যে ঠিক আছে বাবাকে ফোন করা। বাবাকে ফোন করা হলে বাবা কিছুতেই আমার ফোন রিসিভ করছে না, আমি বিজি, প্লিজ বৃষ্টি ডোন্ট ডিস্টার্ব মি। যাক, এরকম করতে করতে কি আর করব, আমাকে বলতেছে যে তুমি হোস্টেলে ভর্তি হও ঢাকায়, তাহলে আমি ওখানে তোমার খরচ দেবো। আমি বলছি কেন, গ্রামেও তো দেওয়া যায়, যেহেতু আপনি প্রতিনিয়ত গ্রামে আসছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনার সেই সামর্থ্য আছে, আপনার টাকা রাস্তার মানুষ খাচ্ছে, আর আমি আপনার রক্তের মানুষ, আমি আপনার সন্তান, সেখানে আমি কিছুই পাচ্ছি না আপনার থেকে, আপনি কি কবরে জায়গা পাবেন? বলতেছে সে ছোট্ট 2 বছরের বৃষ্টি এত পাকনা পাকনা কথা বলে, তার মানে এগুলো শিখানোর কথা। মানে আপনার মা আপনাকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ। আমি বলতেছি না, মা কেন শিখাবে, আমি বলতে জানি না। তো আমি বলছি বাবা তুমি আমাকে নিয়ে যাও না। না, আমি তোমাকে নিতে পারবো না, শুধু একটা কথাই মনে রাখো, যখন আমি মরে যাওয়ার আগে তোমাদের সবাইকে ভাগটা ঠিক মতো দিয়ে যাব সম্পত্তির। অগাধ সম্পত্তি আমার বাবার, চট্টগ্রামের বিশাল প্রভাবশালী একটা ব্যক্তি। কি করেন উনি? আপনি যদি না বলতে চান আপনার বাবার নাম আমি জানতে চাইবো না। আপনি বলছেন অগাধ সম্পত্তি, আমাদেরও লোভ হচ্ছে জানার জন্য, কারণ সভাপতি যারা আমার মতো গরিব মানুষ তারা বড় লোকের কথা শুনলে একটু জানতে চান কি পরিমাণ প্রপার্টি আছে। সে ধরনের বড় লোক না, ওনার আসলে গাড়ি আছে, বাড়ি আছে, আর ওনার যে ওয়াইফ বর্তমানে ওনার নামে অলরেডি একটা বাড়ি করা হয়ে গেছে, যেখানে আমরা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আর ওনার জাকাত অলরেডি দিচ্ছে, আর কোরবানি দিয়ে 2-3টা গরু তো আছেই, আর ওনার গ্রামেও প্রচুর অগাধ সম্পত্তি। ওইটা কি ওনার ওয়াইফের কাছ থেকে পাওয়া নাকি না, ওনার নিজেরই গড়া, সব নিজের বাবার, সব মিলিয়ে। ওই ঘরে কি ওনার কোনো ছেলে মেয়ে আছে? 6টা ছেলে মেয়ে। ওই ঘরে 6টা ছেলে মেয়ে? জি, সবগুলোই আমার ভাইয়ের ছোট। ওকে, কুল। ফ্যামিলি প্ল্যানিং বলে একটা ব্যাপার আছে, সেটা আপনার বাবাকেও বলছি এবং একই সাথে যারা শুনছেন তারাও মনে রাখবেন, বাংলাদেশ সরকারের একটা নিয়ম কিন্তু আছে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এবং আরেকটা কথা আছে কি জানো, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়, কিরকম যেন একটা কথা আছে। ওকে বৃষ্টি, তারপর কি হলো? পরে আমি ক্লাস 9-এ ভর্তি হয়ে যাই, ওনার কথা আর না ভেবেই। ভর্তি হওয়ার পর সুন্দরভাবে আমার জীবন যাচ্ছিল। ওখানে ফ্রেন্ডশিপ হয় 4টা মেয়ের সাথে, শশী, রিমা, পিঙ্কি। খুব মজা করতাম আমরা। এখন ক্লাস 9-এ আরেকটা লাভ লেটার আসে আমার। ওকে, মাঝখানে লম্বা একটা গ্যাপ, 5 বছরের। ক্লাস 9-এ যখন একটা লাভ লেটার আসে, কি করবো এটাকে, মা তো দেখবে, বাগানে, সুপারি বাগানে যাই, মাটির নিচে এটারে লুকায় ফেলি। ওকে, পরে আর চিঠিটা পরের দিন কেন জানি পাই না, কই গেল, একটু হালকা করেই লুকাই, চিঠিটা আর পড়া হলো না। এখন আমার ফ্রেন্ড বলতেছে কি ব্যাপার, সৈকত তোকে কি লিখেছে? সৈকত লিখেছে? হ্যাঁ, সৈকত লিখেছিল। আমি বলি দেখ, একটা আনস্মার্ট ছেলে যাকে আমার ভালোই লাগে না, আমি কি পড়বো, চিঠিটা আমি পড়েই নেই।
আর আমি মায়ের হয়ে এটা লুকিয়ে রাখছি, পরের দিন সকালে গেলাম পাইনি। এখন বলতেছে মনে হয় কাকে টাকে নিয়ে গেছে। এখন যাই হোক, আর পরে আমি ল্যাপটপ আসলে খুবই লাইক করতাম না, আমার ভাল লাগতো না, আমার কেন জানি ভয় হতো, এই বুঝি আমার সাথে প্রতারণা করবে, এই বুঝি তার মনে একটা খারাপ চিন্তা মানে এটা ওই আপনার মায়ের কাছ থেকে শিখা। কিন্তু একটা সময় যখন আমরা নিউ টেনে উঠি, তখন আমাদের জীবনে খুব ঝড়ো হাওয়া ভাবে প্রেম আসতে থাকে, খুব অতি বেগেই আসছেই, কোনো থামাথামি নেই। ওকে, তো 360 কিলোমিটার বেগে। এখন কি হচ্ছে, আমরা ফ্রেন্ড আবার এত দুষ্ট ছিলাম, কি ভাবে একটা কথা বলবো, আমার লিসেনারদেরকে বলবো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি কিছু ছেলে আছে দেখতে অত বেশি ভালো না, যাদেরকে দেখলে আমরা কি অ্যাকচুয়ালি আমি করতাম, পাশ কাটিয়ে দিতেন, লাইক মি। না মানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রাইভেট পড়তে, আমার টাইমের ছেলেটা আসছে, চেহারাটা অত বেশি ভালো না, তো বলতাম ওয়াও কি নাইস, রিমা তোর সাথে মানাবে। কে বলতো? আপনার ফ্রেন্ডরা বলতো? আমি বলতাম রিমাকে, রিমা বলতো অসভ্য, ও তো ভাবতো খুব নাইস, ও খুশি মনে তাকাতো, তাকিয়ে দেখে আইরে কি বিশ্রী কালো চাপা ভাঙা, ও বলে তোর সাথে বলতে পারিস না, আমার সাথে কেন বলিস। এটা মজা করতেন আর কি। হ্যাঁ, খুব ধরনের দুষ্টু ছিলাম আমরা। তো আর কোনো নাইস ছেলে দেখতে বলতাম ও সো সুইট। সবসময় সুন্দর ছেলের প্রতি, যেমন উজ্জ্বল শ্যামলা একটা লম্বা ছেলে, আমরা সব ফ্রেন্ডরা পছন্দ করতাম, সুন্দর ছেলে একদম ফর্সা ছেলে চয়েস করতাম না। কেন ভাই? এটা করতাম না কারণ সবসময় একটা ধারণা ছিল কি, আমরা সব ফ্রেন্ডই শ্যামলার মধ্যে, ও যদি আমার থেকে ফর্সা হয়, ও সবসময় আমাকে বলবে যে আমি ফর্সা তুমি কালো, এ ধরনের একটা থাকবে আমাদের মধ্যে। ওকে, আমি একটু আরেকটু অ্যাড্রেস করছি আমার শ্রোতাদেরকে। দেখুন, ওরা যে কনসেপ্টটা নিয়ে বড় হচ্ছে বা ওদের যে জায়গাটায় আছে, ক্লাস 9-10 এর এইজের বয়সের যে ছেলেমেয়েরা যেসব চিন্তা ভাবনা করে একটা মেল পার্টনার সম্পর্কে, আমরা আসলে আমাদের মতো যারা বুড়ো বয়সে মোটামুটি বা যারা আমরা বলতে পারি একটু ম্যাচিউর হয়েছে, তারা আসলে তাদের জায়গা থেকে জাজ করলে হবে না, ওদের গল্পটা বুঝতে হবে ওদের সময় দিয়ে, ওদের মতো করে বুঝতে হবে। ওরা যেটা বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এবং আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 জীবনের গল্পে এমন কোন গল্প প্রচার করে না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না, কিন্তু আমরা সচেতন ভাবেই বলে থাকি, আমাদের এখানে কোনো উপদেশ দেওয়া হয় না, কোনো অ্যাডভাইস দেওয়া হয় না, আমরা ভালো মন্দ দুটো দিকই তুলে ধরি এবং সেখান থেকে আপনি কি শিখবেন, ভালো শিখবেন না মন্দ শিখবেন, সেটা এখন থেকে আপনার ব্যক্তিগত বিষয়। আজকে বৃষ্টি রয়েছে আমাদের সঙ্গে এবং বৃষ্টিকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্নও করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওকে বৃষ্টি, তারপর এরকম করতে করতে আমার ফ্রেন্ডরা বলতেছে যে বৃষ্টি, স্কুলে তো অনেক নাচ গান হয়, তুই তো ভালো নাচতে জানিস, একটু নাচ গান করবি। হ্যাঁ, খুব ভালো নাচতে জানি, যেহেতু আমি মোটা তারপরেও খুব ভালো নাচি। অত্যন্ত দুঃখিত যে রেডিওতে নাচ দেখানো যায় না, নইলে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতাম। তো আমি, আমার একজন প্রাইভেট টিউটর ছিল, উনি খুব ভালো নাচ শিখাতো মেয়েদের ছেলেদের, আর উনি এটা একটা শো করতো যেটা টিভিতে হয়। উনি প্রতি শুক্রবার আমাদেরকে পড়ার মাঝে আনন্দ দিত, ম্যাথ টিচার আমাদের। তো উনি প্রতি শুক্রবার এই ধরনের একটা আয়োজন করতো, তো সবসময় আমি ফার্স্ট হতাম। একদিন ফাইনাল পর্ব যায়, ওখানেও ফার্স্ট হই, ওই ছবিগুলো ওনার ওখানে আছে। যাই হোক, স্কুল একদিন নাচ দিই, তো নাচ দেওয়ার পর সবার কাছে এখন পরিচিত হয়ে গেছি যে বৃষ্টি নাচতে জানে খুব ভালো। যাই হোক, এরকম করতে করতে আমাদের লাইফটা চলে যাচ্ছে। তো একদিন আমার ফ্রেন্ডরা আমার বাড়িতে গেল, আমার শরীরটা আসলে খুব খারাপ ছিল ওই দিন, গিয়ে বলতেছে বৃষ্টি একটা ওরস হচ্ছে আমাদের গ্রামে, একটা ওরস জাতীয় কিছু হয়, ওখানে যাবি? তো বলতেছে ঠিক আছে যাব। ওদেরকে দেখে আমার অসুখটা কোথায় জানি চলে গেল। ফ্রেন্ডদের দেখলে? হ্যাঁ, এই বয়সটাতে এরকমই হয় সাধারণত। হ্যাঁ, আর ওদেরকে দেখে আমি পাগল হয়ে যেতাম, কারণ ওদের প্রতি আমার অগাধ ভালোবাসা। আচ্ছা আচ্ছা, কেন জানি একটা ছেলের প্রতি ওটা আমার ছিল না তখনকার জীবনে। সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আর রিমাকে খুব বেশি ভালোবাসতাম, আর রিমাকে বলতাম আমি যদি ছেলে হতাম তোকে আমি বিয়ে করতাম। তো রিমা, আমরা সবাই চুরি করে বোরকা পরে চলে যাই ওরসে, মেলাতে। মাকে না জানিয়ে, মাকে বলেছি ফ্রেন্ডের বাসায় যাই। তো চলে যাওয়ার পর ওখানে আমরা মেলাতে খুব ঘুরছি। এখন রিমা তো আমাদের ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে দেখতে ভালো ছিল, ওর পেছনে কিছু বখাটে ছেলে ঘুরছিল। এখন ও বলতেছে কি চেহারা, দেখতে কেমন লাগে, মানে ও এরকম ছেলে দেখতেই পারে না। ওর কথা হচ্ছে একটা সুন্দর চেহারা আসুক, একটু সজল আসুক, নীরব আসুক, কি আসে সজল নীরব মানে? হ্যাঁ, মানে সজল নীরব অভিনেতা আমরা খুব লাইক করি সব ফ্রেন্ডরা। ওকে, দ্যাটস কুল। সজল নীরব মানে বুঝতেই পারছেন, মডেল সজল এবং মডেল নীরব।
যাই হোক বাংলাদেশেই আছেন সেজন্য ভালো। দেশের প্রতি এই যে প্রেম আপনাদের অগাধ, তাও বলেননি সালমান কিংবা শাহরুখ খান। ভালো লাগলো শুনে এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের দেশের ছেলেদেরকে পছন্দ করছে। দ্যাটস কুল। তারপর একটা কোট প্যান্ট পরা, ব্লেজার পরা একটা ছেলে, চশমা পরা, অনেকটা জিতের মতোই দেখ। জিত মানে হ্যাঁ। আপনি ইন্ডিয়াতে চলে গেলেন শেষ পর্যন্ত। হ্যাঁ, এত সুইট, আমরা সব ফ্রেন্ড ওই ছেলেটাকে লাইক করি। এখন আমার ফ্রেন্ডরা বলতেছে কি ভাইয়া, ওরা আবার খুব বাজি পছন্দ করতো। বাজি? হ্যাঁ, বাজি ধরা। হ্যাঁ। বলতেছে বৃষ্টি তুই যে ওকে দেখে বললি ওয়াও, এটা ওর কানের কাছে গিয়ে বলতে পারবি। আরে এটা কোনো ব্যাপারই না, আমি তো খুব চাপা মারতেছি, এটা কোনো ব্যাপার ছিল, আমাকে কি করবে। ইনফ্যাক্ট আপনাকে দেখে সেটাই মনে হয় এটা কোনো ব্যাপারই না আপনার জন্য। ওকে। পরে ওরা বলতেছে তুই এটা পারবি না। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি পারবো, তোর আমাকে কি খাওয়াবি বল। আমি কিন্তু ফুচকা পছন্দ করি। সব মেয়েই করে বাংলাদেশের, এমন কোন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা ফুচকা পছন্দ করে না। আর কোন লাইক করি, তোরা যদি ওটা খাওয়াস আমি যেতে পারি। তো বলছে ঠিক আছে যা। এখন আমি ছেলেটা আসছে, আমি যাচ্ছি মেলা, তখন আমরা ঘুরছি। আমি ওর কাছে গিয়ে বলতেছি মিয়াও, ওয়াও কি সো সুইট, এটা বলছি। পরে ছেলেটা আমার দিকে কি রাগান্বিত ভাবে তাকালো। দ্যাটস কুল। প্রথম একটা মেয়ে, আমি এরকম আমার লাইফে এরকম গল্প আমি খুব কমই শুনেছি যে একটা মেয়ে এতটা ডেসপারেট হয়, এবং তাও এরকম বয়সে। যুগ পাল্টে গেছে রে ভাই, যুগ পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে, আরো ভবিষ্যতে কি শুনবো। একটা কথা আছে না যে আমাদের গুরুজনরা বলতেন যে কলিকাল, কলিকাল যে কোন কালে এসে দাঁড়িয়েছে, এটা যদি বর্তমান সময়ে আমাদের সেই নানি দাদিরা দেখতেন তাহলে বুঝতেন যে বর্তমান ছেলে মেয়েদের কি অবস্থা। ওকে বলার পরে ছেলেটা আপনার দিকে রাগ রাগ করে তাকালো এবং বলল কি, এই মেয়ে তোমার ঘরে বাপ ভাই নাই। না না, এটা বলেনি, বলছে এই মেয়ে দাঁড়াও, তোমার নাম কি, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে। আল্লাহ, আমি তো শেষ। আমি বোরকাটা ধরে একটা দৌড়, বান্ধবীদের কাছে যে হাঁপাচ্ছি, ইরে আমি বলে ফেলেছি। এখন ওরা বলতেছে বলে ফেলেছিস মানে, আমাদের টাকার 12টা বেজে গেছে। মানে ওরা চিন্তাই করতে পারছে না যে আমি বাজিতে জিতে গেছি। আচ্ছা, কি বাজি ছিল? ওরা কোন খাওয়াবে, ফুচকা খাওয়াবে। ওকে, সিম্পলি একটা কোন ফুচকার জন্য এই অবস্থা। ওকে, তারপর খুব মজা পেতাম আসলে এগুলো করে। অ্যাকচুয়ালি এটা মাইন্ড না বা কিছু, এগুলা কিছুই মাথায় ছিল না তখন, যেহেতু প্রেম প্রীতি ভালোবাসা তখনও মনে জ্বালাই নাই। যাই হোক, পরে আমার ফ্রেন্ডরা এরকম আমাকে কোন ফুচকা যথারীতি খাওয়াইলো। পরে ওই ছেলেটা দলবল নিয়ে আমাদের পিছন, খুব ভয় পেয়েছিলাম। কি ভেবে বিশ্বাস করবে না, আমি তো ভেবেছিলাম আল্লাহ রে আজকে বুঝি তুলে নিয়ে যায়। পরে যাই হোক বাসাতে যথারীতি চলে আসলাম, তখন আমাদের ঘরে একটা মোবাইল কিনে। প্রিয় দর্শক, আপনারা ধারাবাহিকভাবে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি এবং আপনাদের সামনে আমরা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করে থাকি। আপনারা দেখেছেন যে মূলত জীবনের যে সকল ঘটনা ঘটে যায় তারই ধারাবাহিকভাবে কিছু অংশ আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি, বা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে লোকজন দেখে নিয়ে তুলে ধরা হয় এখানে আর কিবরিয়া ভাইয়ের এই স্টুডিওতে, সেটি মূলত আপনারা দেখেছেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।